যে দু একটা কথা বলে দিই। বুদ্ধমূর্তি যদি এখানে না বসে, আমাদের কিছুক্ষণ আগে সরকার বাবু বললেন যে এখানে যদি কোনো কারণে বুদ্ধমূর্তি এখানে বসানো সরকারি জায়গায় কোনো বুদ্ধমূর্তি সরকারি জায়গায় বা বেসরকারি জায়গায় কোনো বুদ্ধমূর্তি বসানো হবে না, কোনো ধর্মগুরুর বুদ্ধমূর্তি হবে না। তাহলে শুধু মালবাজার নয়, পশ্চিমবঙ্গে নয়, কারণ যে আইন আছে সেটা সর্বভারতীয়, ভারতবর্ষের যেখানে সেখানে বুদ্ধমূর্তি ছাড়া অনেক দেবদেবীর মূর্তি রয়েছে, সব ভাঙতে হবে, সব ভাঙতে হবে। যদি বুদ্ধমূর্তি এখানে বসতে না পারে, সব মূর্তি ভাঙো, তারপরে আমরা এখানে কিছু করবো আমরা। আর না হলে আমরা এখানে এই যে একদিনের মধ্যে ডেকে সারা পেয়েছি, আমি মনে করি যদি আমরা সেভাবে ব্যবস্থাপনার মাধ্যমে অগ্রসর হই, 1000 মানুষ একত্রিত হয়ে রাস্তা বন্ধ করব। আমি আপনারা দেখেছেন কি জনসমর্থন হয়েছে, রাস্তা ব্লক বন্ধ করব, মারপিট করবো না, ভাঙচুর করবো না, কিন্তু সত্যাগ্রহী হয়ে আমাদের যে দাবি সেটা আমরা রাখতে বাধ্য বাধ্য বাধ্য। এবার আপনাদের সবার স্বাক্ষর সম্মিলিত প্রায় 400 মানুষের স্বাক্ষর রয়েছে এখানে, সেই স্বাক্ষর আপনাদের সবার তরফ থেকে আমি আমাদের অল্প সংখ্যক আয়োগের যে ভাইস প্রেসিডেন্ট রয়েছেন তার হাতে আমি সমর্থন তুলে দিচ্ছি। এবার আমি আরেকটু বলে দিই, আপনাদের জায়গাতে আপনারা জানেন যে বুদ্ধ বিহার যেটা তৈরি হয়েছিল, সেই জায়গা নিয়ে অনেক বিবাদ এসেছিল। সেই বিবাদের সমাধানের জন্য আমরা আয়োগের কাছে যাই এবং তিনি সেখানে শক্ত হাতে প্রশাসনকে একেবারে শাসিয়ে সেই কাজগুলো আদায় করেছেন। সেটা আমাদের মনে হচ্ছে জয়পুর জায়গা থেকে যারা এসেছেন তারা তিনি বলেছেন যে তিনি কিভাবে শক্ত হাতে কাজ নেন। তো আমি এবার তার মন্তব্য জানতে চাই। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। মাননীয় সভাপতি, ভক্ত সংঘ ও উপস্থিত সুধীবৃন্দ, অনেকক্ষণ ধরে বিভিন্ন বক্তার বক্তব্য আমি শুনলাম। তো যেটা বুঝতে পারলাম, যে এখানে মূর্তিটা বসানোর, বুদ্ধমূর্তি বসানোর যে আমি দেখলাম, তাতে আমার মনে হয়েছে যে প্রশাসনের যে জটিলতা এখন উপস্থিত হয়েছে সেটা অনবরত ছিল, এটা হওয়া উচিত হবে। তো আপনাদের যে বক্তব্য আমি শুনলাম, এই বক্তব্য নিশ্চয়ই আমি প্রশাসনের সঙ্গে কথা বলব, নিশ্চয়ই একটা উপায় বেরিয়ে আসবে আমার মনে হয়। কারণ প্রশাসনের জটিলতা যদি থাকে, সেই জটিলতা কীভাবে ঠিক করতে হবে, আমরা প্রশাসনের সঙ্গে বসে একটা চিন্তা ভাবনা করে উপায় বের করার প্রতিশ্রুতি আপনাদের কাছে দিচ্ছি। সেই সঙ্গে সঙ্গে কতগুলো বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। দেখুন, ইতিহাস পর্যালোচনা করে আমরা জানি যে বুদ্ধ মূর্তি মাটির উপরে বর্তমানে যা আছে তার বহু সংখ্যক মাটির তলায় রয়েছে। কেন মাটির তলায় আছে, কেন ধ্বংসস্তূপের মধ্যে আছে, এটা বিশ্লেষণ করা আজকে এটা জায়গা নয়, কিন্তু আপনারা সকলেই জানেন তার কার্যকারণ এবং তার কার্যকারণের সম্পর্ক কি। তো আজকে সভ্যতা যখন এই জায়গায় এসে দাঁড়িয়েছে, মানব সভ্যতা এমন একটা জায়গায় রয়েছে যার জন্য আমরা গর্ব অনুভব করি। সেইখানে এই শান্তিপ্রিয় দেশে বহুদিন যাবৎ প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে যখন স্থির হয়েছে এখানে বুদ্ধমূর্তি প্রতিষ্ঠা হবে, এবং সেটা কোনো ধর্মের প্রচারের জন্য নয়, যেটা সৌন্দর্যায়নের জন্য হচ্ছে, যেখানে শান্তির বাণী যিনি প্রচার করেছেন সারা বিশ্বে, তার কথাকে স্মরণ করে দিয়ে, এবং যেটা আজকের এই সমাজের এই পরিস্থিতিতে অত্যন্ত পরিধানযোগ্য, তার মূর্তি যখন প্রতিষ্ঠা হচ্ছে বা
পুনরুত্তরায়ের জন্য সেখানে যদি এই ধরনের প্রশাসনিক জটিলতা হয় তাহলে সত্যিই আক্ষেপের। সংখ্যালঘু কমিশন নিশ্চয়ই সংবিধানের 25 এবং 26 নম্বর ধারায় যে সংখ্যালঘুদের ধর্মাচরণের বা তাদের এই ধরনের মুক্তি প্রতিষ্ঠার যে স্বাধীনতা রয়েছে সেটা কোথাও হস্তক্ষেপ করছে কিনা সেটা নিশ্চয়ই বিচার করে দেখবে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। তো যে বৌদ্ধ বা বৌদ্ধ সংস্কৃতি বা বৌদ্ধ শিল্প সাহিত্য এর উপর অত্যাচার আজকে হয়নি, বহু বছর ধরে হয়ে এসেছে। তো আজকে এটা ঠিক আমরা মেনে নিতে পারি না, শুধু বুদ্ধি সম্পন্ন মানুষ এটাকে মেনে নিতে পারে না। তো এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা বলে আমি মনে করি। তো এইটা থেকে সহায়তা আমাদের বের করতেই হবে। এখন বৌদ্ধ জনগণ সেই সঙ্গে সঙ্গে আমি সংখ্যালঘু কমিশনের যখন প্রতিনিধিত্ব করছি যে ভারতবর্ষের সংখ্যালঘু যারা রয়েছেন, সংবিধানে তো আমাদের কোনো সংজ্ঞা নেই সংখ্যালঘু কারা। তো আদালত ঠিক করে দিয়েছে যে সংখ্যালঘু বর্তমানে আইনের মাধ্যমে 5টা: শিখ, পার্সি, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলিম। তো আমাদের নিরিখে বিচার করে দেখেছি এই সংখ্যালঘুদের অবস্থা, সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা যে স্তরে হওয়া উচিত ছিল তার থেকে অনেকখানি পিছিয়ে আছে। তো আজকে যারা এখানে সমবেত হয়েছেন তাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা যে যে সম্প্রদায়ের মধ্যে আছেন সেই সম্প্রদায়ের উন্নতি, সার্বিক উন্নতি, এই উন্নতিটা সমাজের সেই উন্নতির এগিয়ে যাবেন তার জন্য একটা দিশা ঠিক করা। কারণ সমাজ যে জিনিসটা চায়, যে সমাজ একটা প্রোডাক্ট চায়, একটা সম্পদ চায়, সেই সম্পদ আপনারা যত বেশি বেশি করে তৈরি করতে পারবেন আপনাদের সম্প্রদায়ের মধ্যে, যে সম্প্রদায় যেমন বলিয়ান হবে, সেই সংসার যেমন বলিয়ান হবে, সেই সমাজ যেমন বলিয়ান হবে, সেই সঙ্গে সঙ্গে আমার দেশও বলিয়ান হবে। তাই আজকে যে বৌদ্ধ সংখ্যালঘুরা এখানে আছেন, আপনার ইতিহাস সেই ইতিহাস তো গৌরবজনক। তো সেই কথা স্মরণ রেখে আজকে যেমন শান্তির পূজারী বুদ্ধের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে, সেই সঙ্গে সঙ্গে তার বাণীকে, তার শিক্ষাকে, তার দর্শনকে পাথেয় করে সমাজ জীবনকে যাতে আরো সমৃদ্ধ করা যায় সেদিকেও আমাদের নজর রাখতে হবে। তাই আজকে আমি আপনাদের কাছে আবেদন করব যে আপনাদের যে সমাজকে উন্নত করার জন্য একটা রাস্তা, সেই রাস্তা অন্যান্য দিক নির্দেশ যারা দিয়েছেন তারা বারবার বলেছেন সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাস্তা একটাই আছে, সেটা হচ্ছে শিক্ষা। নান্য পন্থা বিদ্যতে, যেটা গীতাতে বারবার বলেছে। তো সমাজবিদরাও বিশ্লেষণ করে বলছেন একমাত্র রাস্তা হচ্ছে শিক্ষা। তো শিক্ষার পথে আলোকিত হওয়ার জন্য বুদ্ধদেব বলছেন আত্মদীপ হল। রবীন্দ্রনাথ ঠিক একই কথা বলছেন, অনুরণিত করছেন তার কবিতায়, তার গানে। ঠিক সেরকম ভাবে আমাদের এগিয়ে যেতে হবে, যে অন্ধকার হতে আলোর দিকে যেতে হবে, জ্যোতির্গময় সময় জ্যোতির্গময়। ঠিক সেরকম ভাবে আলোর দিকে এগিয়ে যেতে গেলে শিক্ষাকে একমাত্র বহন করতে হবে। তাই আপনারা প্রত্যেকে যে সংখ্যালঘুদের উন্নয়নের জন্য সরকার যে বিভিন্ন প্রকল্প করেছেন তার মধ্যে শিক্ষাকে তারা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছেন। সেই শিক্ষার জন্য যারা পিছিয়ে আছেন আর্থিক দিকে, আমি তাদের অনুরোধ করব তারা সেই
শিক্ষার জন্য যে প্রকল্পটা সরকার গ্রহণ করেছেন সেটার সামিল হওয়ার জন্য। আপনারা শুনে সুখী হবেন, কারণ বৌদ্ধ সম্প্রদায় গত বছর আমরা এই পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের উদ্যোগে সংখ্যালঘু পশ্চিমবঙ্গ সংখ্যালঘু বৃত্ত অর্জনের মাধ্যমে প্রায় 43 লক্ষ টাকা আমরা বিভিন্ন শিক্ষার্থীদের শিক্ষার খাতে আমরা দিয়েছি। সুতরাং আগামী বছর যে জুলাই থেকে আগস্ট মাসে এই প্রকল্পটা শুরু হবে, তার যারা যারা এই প্রকল্পে এখনো সামিল হবে আমরা তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো আপনারা তার সুযোগ গ্রহণ করুন। তো সংখ্যালঘুদের উন্নতির করবে আরো বিভিন্ন প্রকল্প আছে, আপনারা বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পাবেন, তারও সুযোগ নেন এবং নিজেদের আরো সমৃদ্ধ করুন, এটাই আমার বিনীত প্রার্থনা। সেই সমস্যাকে আপনাদের কাছে অঙ্গীকার দিয়ে যাচ্ছি যে আজকের মিটিংয়ে যে জিনিসটা এখানে গৃহীত হলো সেটার দিকে সম্পূর্ণ দৃষ্টি দিয়ে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা বিচার বিশ্লেষণ করে সংখ্যালঘু কমিশনের তরফ থেকে আমরা প্রশাসনের সঙ্গে বৈঠক করব এবং আলোচনা করব। আশা করব আলোচনার মাধ্যমে একটা নিশ্চয়ই সদিক বেরিয়ে আসবে, যে দিকে একটা এই যে আমাদের মধ্যে যে একটা ভুল বোঝাবুঝি বা একটা সমস্যার সৃষ্টি হচ্ছে তার নিরসন হবে। এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এবার আমাদের উত্তরবঙ্গের একজন বড় প্রবীণ সমাজসেবী শ্রী নির্মল বড়ুয়া, তাকে আহ্বান জানাই আমাদের সবার তরফ থেকে, যারা আজকের আয়োজনে দূর দূর দেশ থেকে দূরান্ত থেকে এসে আমাদের যে সভাকে সাফল্যমণ্ডিত করেছেন তাদের ধন্যবাদ জানানো। শুনেছেন এবং আমাদের চৌধুরী সাহেব যে কথা বলেছেন মনে করলে আমরা বাইক দেবো। আপনাদের অশেষ ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের সব কথা শোনার জন্য। আপনাদের আবার প্রয়োজনে আহ্বান জানাবো, আপনাদের সহযোগিতা পাবো এই আশা নিয়ে আমি আবার আজকের সভা সমাপ্তি ঘোষণা করছি। আপনারা যারা বৃদ্ধা মায়েরা আছেন গাড়িতে বসে যান, তাহলে আপনারা মন্দিরে পৌঁছে দেওয়া হবে। যাদের গাড়ি এনেছেন তাদের অনুরোধ জানাই ওই বৃদ্ধা মায়েদের মন্দিরে যেন পৌঁছে দেওয়া হয়। কি হলো? লাইটটা জ্বালাও তো, লাইটটা সমান। আপনি পতাকা দেওয়া চলে বুড়োরে ফোন করেছি। হ্যাঁ বললো, হ্যাঁ ওকে ফোন করে দেবো। একটু মজা করি মায়েরা আছেন, আমি অনেককেই জিজ্ঞেস করেছি আপনার স্বামী করে, আপনার স্বামী করে জিজ্ঞেস করেছি, কারণ আছে। তো আমরা যেটা বিশেষ করে ধরুন আমাদের বৌদ্ধদের মধ্যে অনেক সম্প্রদায় আছে, তো তামাং আছে এখানে পাহাড়ে, তারপরে লেপচা আছে, ভুটিয়া আছে,
তারপরে গুরুং আছে। তো আমরা বড়ুয়া যারা আছি, বড়ুয়ারও একটা সম্প্রদায়, বৌদ্ধদের একটা অংশ। এখন আমি সামগ্রিকভাবে যাচ্ছি না, খালি আমি বড়ুয়া সম্প্রদায়ের মধ্যে থাকছি, তাহলে বুঝতে আপনার সুবিধা হবে। আমরা যে পরিসংখ্যান, যেটা স্ট্যাটিস্টিক্স নিয়ে আমরা দেখেছি সারা ভারতবর্ষের মধ্যে, আমাদের বড়ুয়াদের সামগ্রিকভাবে বৌদ্ধদের অবস্থানগত ব্যাপারটা খুব খারাপ অবস্থায় আছে। ধরুন অন্যান্য সম্প্রদায়, অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদের থেকে অনেক 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 পিছিয়ে। এখন সমাজবিদরা এই পেছনের কারণগুলো ওরা বিশ্লেষণ করে, দেখছেন যে আমাদের মধ্যে সবচেয়ে বড় শত্রু হচ্ছে চেতনার অভাব। আমরা অনেক কিছু জানি না, অথচ অনেক জানি বলে আমরা নিজেদের জাহির করি। আমরা কিছু না জেনেই অনেক কিছু জানি বলে জাহির করি, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু। আর আমাদের আরেকটা শত্রু বিশেষজ্ঞরা বলছেন, এখানে সবাই আমরা রাজা হতে চাই। রাজা হওয়ার চেয়ার তো একটা, তো সবাই তো রাজা হতে পারে, কিন্তু একটু শিখেই সবাই আমরা অল্পবিদ্যা বিহক্রি হয়ে আমরা নিজেদের মতো মানামানি করি। এটা হচ্ছে পরিসংখ্যানবিদরা বিশ্লেষণ করে দেখেছে, সমাজবিদ্যা বিশ্লেষণ করে দেখেছে। তো এই শত্রুতার জন্য, মানে এই অচেতনতার জন্য, সচেতনতার অভাবের জন্যই আমরা দিন দিন আরও পিছিয়ে যাচ্ছি। এই পিছুনতাকে কিছুটা রদ করা গেছে একটা কারণ, সে কারণ আমরা দেখছি আগে পূর্ব সমাজের মধ্যে যে জাতি সত্তা, মানে নিজেদের জাতির পরিচয়টা গোপন করে রাখছে, বিভিন্ন কারণে গোপন করা। তারপরে ইদানিং যখন চাকরিগত বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হচ্ছে, যখন রিজার্ভেশনের প্রয়োজন হচ্ছে, তখন তারা কিছু কিছু মানুষ বলে এটা দিলে তো আমরা চাকরি করতে পারি। আগে যারা অনেকেই চাকরি নিয়েছেন এই এসটি সার্টিফিকেট বা জাতির সার্টিফিকেট নিয়ে, ওরা সংবিধানে, আমি ডিটেলস না বলে বলছি, সংক্ষেপে বলছি, সংবিধানে যে একটা প্রভিশন আছে সেটা সুযোগ দেওয়ার জন্য ওরা নিজেরা এটা নিয়েছে, কিন্তু সেটা নিজেরা গোপন করে গেছে। তারা নিজেরা নিয়ে চুপচাপ বসে আছে। এখানে অনেক একেবারে মানে বিচারপতি থেকে আরম্ভ করে আমি বলবো না, আবার সমাজের বহু উচ্চস্তরে তারা অনেক উপরে উঠে গেছেন ডবল প্রমোশন পেয়ে পেয়ে, কিন্তু সংবিধানের ওই প্রভিশনটা তারা নিজেরা ভোগ করেছেন, কিন্তু তারা সমাজকে ছড়িয়ে দেননি। এইবার সমাজকে যখন ছড়িয়ে দেওয়া হলো, ছড়িয়ে দেওয়ার পরে এখন বিদেশ হয়ে গেছে, আর বিদেশ এটা ছিল, এটা এখন আমরা দেশ করে নিয়েছি। সুতরাং এই যে অবস্থা, এই অর্থনৈতিক এবং সামাজিক অবস্থার মধ্যে যখন আরও দিন দিন আমরা ছোটো থেকে ছোটোতর হয়ে যাচ্ছি, তখন দেখলো যে অল্পটা আর কিছু না পাই, এইটাই ওই সব ভুলে যাবো। কী কোন যাচ্ছিলাম আমরা নিজেদের পরিচয় দিয়ে নিজেরা আবার নিয়ে কী করলো, আপনারা মালদাতে যেমন গঙ্গার ভাঙন হয়ে সবগুলো নদী চলে গেছে, আমরাও সেরকমভাবে আবার নিঃশ্বাস হয়ে যাচ্ছিলাম, ওইটা কিছুটা রদ করা গেছে। এইটা হচ্ছে আক্ষরিক অর্থে সত্য বর্তমান পরিস্থিতি। এখন এই পরিস্থিতির মধ্যে তো আমাদের বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসলে ভাঙতে কিছু করতে পারবেন না। বুদ্ধদেব নিজেই বলেছে আমি কিছু করতে পারবো না, তো ভাঙতে তো নিশ্চয়ই কোনো এই কথা বলবেন না, কেউ কিছু করতে হবে না, করতে হবে আপনাদের। তো এই আপনাদের করতে গেলে এক একটা বাড়িতে আপনাদের নিজের দুর্গ তৈরি করতে হবে। সেই দুর্গ হচ্ছে কারখানাতে। আপনারা এই যে আগামী দিনে যারা এখন যারা সন্তানদের আছে, প্লাস আগামী দিনে যারা আসবে, তাদের ঠিকভাবে উপযুক্ত শিক্ষা এবং উপযুক্ত পরিবেশ দিয়ে, এবং সরকার যে বিভিন্ন রকম সুবিধা দিচ্ছে সেগুলো নিয়ে, প্লাস এখন শিশু জন্মাবার আগে থেকে আমরা দেখুন সরকার অনেক কিছু চিন্তা করছে, আমরা সেগুলো সচেতনভাবে নিই না। শিশু জন্মাবার আগে থেকে মায়ের পরিচর্যা কেন হয়? আগামী দিনে শিশুটা যাতে একটা ভবিষ্যৎ নাগরিক, সুস্থ নাগরিক, সেই জন্য যেমন সমস্ত কিছু পরিকল্পনা আমরা অঙ্গনওয়াড়ির মাধ্যমে এখানে পাচ্ছেন, অঙ্গনওয়াড়ির মাধ্যমে করা হচ্ছে, সেরকম আগামী দিনের ভবিষ্যতের জন্য কিন্তু সরকার চিন্তা করছে, কিন্তু মা হয়ে আপনারা চিন্তা করছেন। তো এই যে শিশুটাকে আপনার ভূমিষ্ঠ যখন হলো, তারপরেও কিন্তু সরকার আপনাদের জীবন থেকে পরিবার থেকে সবগুলো দিচ্ছে, প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করছে, কিন্তু সেইখানে পরিবারের যে সচেতনতা সেটার যদি অভাব হয়ে যায় তাহলে হবে না। পরিসংখ্যান বলছে দক্ষিণ 24 পরগনা পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া কারণ হচ্ছে শিশু মৃত্যু বেশি, এবং সেখানে মায়েদের মৃত্যু বেশি, তার কারণ হচ্ছে সচেতনতার অভাব। আর অন্যতম কারণ কী জানেন? কৃমি। আমি উদাহরণ দিলে বুঝতে পারছি,
এত ওখানে কৃমি মানে চিন্তা করা যায় না। একটা কৃমি মানে আগে ছোঁয়াচে ব্যাপারটা ছিল না, আগে হাত ছুঁয়ো না, ওটার পরে ওখান থেকে এসেছে আমার মনে হয়। শুনেই কিন্তু একটা বাড়িতে কারোর কৃমি এলে সঙ্গে সঙ্গে বাড়ির পরিবারের সবারই কৃমি, এটা অনেকেই জানে। সেই জন্য ছোঁয়াচে, অত্যন্ত ছোঁয়া, সেই জন্য কৃমির ওষুধ পরিবারের সবাইকে একসঙ্গে দেয় ডাক্তাররা, পরিবার যাতে বন্ধু নেই। সেরকম ওরা কৃমির সচেতনতা ছিল না বলে তাদের মধ্যে প্রচুর রক্তল্পতা থেকে আরম্ভ করে অনেক কিছু ঘটে। এটা হচ্ছে অশিক্ষা থেকে। তো এখন যে কথাটা আমি আবার ফিরে যাচ্ছি, ওইখানে যদি আপনারা মায়েরা ওর থেকে যদি এইটা যদি সংকল্প না নেন, আগামী দিনে ভবিষ্যৎ অন্ধকার। কেন ভবিষ্যৎ অন্ধকার? তার কারণ হচ্ছে আপনার ছেলে মেয়ে এসটি সার্টিফিকেট পেয়েছে, ধরুন পেয়েছে, কিন্তু তার চাকরির জন্য যে বরাদ্দ অ্যাপ্লিকেশান করবে, সেই অ্যাপ্লিকেশানের রিকুইজিট যে কোয়ালিফিকেশান, যে তারা সরকার যে নির্ধারণ করেছে এই কোয়ালিফিকেশানে সে অ্যাপ্লিকেশান করতে পারে, সেই অ্যাপ্লিকেশান করতে সে পারছে না, তার কোয়ালিফিকেশান নেই। যেমন বলছে আমার সমাজ 100টা ডাক্তার চেয়েছে, আমার সমাজের 100টা ডাক্তার, সমাজকে চালাতে গেলে, দেশকে চালাতে গেলে 100টা ডাক্তারের প্রয়োজন। এখানে আবার এসটির জন্য 7.5 জন আছে, 7 জন তো থাকবে, আর একটু 8 জন হয়ে যাবে, ধরুন 8 জন আছে, 100 জনে 8 জন এসটি সার্টিফিকেটধারী যারা তারা অ্যাপ্লাই করতে পারবে, তারা তো রিজার্ভ করা আছে, সংবিধান দিয়েছে। এবার 100টা ডাক্তারের মধ্যে দেখা গেল 1 জন মাত্র অ্যাপ্লিকেশন করেছে, আর 6টা কেউ অ্যাপ্লিকেশন নেই, তাহলে ডাক্তারই তো দাঁড়া বুঝেছেন। তাহলে আপনার জন্য সংবিধান প্রভিশন দিয়েছে ডাক্তারি ছাত্রের জন্য, কিন্তু আপনার ছেলে তো মেয়ে বা ডাক্তারি হয়নি, আপনার সমাজ সেটা তৈরি করতে পারেনি, সুতরাং সেটা ভ্যাকেন্সি হয়ে যাচ্ছে। এটা ভ্যাকেন্সি হতে 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 একটা সময় আসবে, তখন বলবে ওই প্রভিশনটাকে অফ করবে। এই জন্য বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে, আপনারা বিশ্বাস করবেন না, প্রতি মাসে আমি 3-4টে করে, নমস্কার, শিক্ষক দরকার 100 জন আছে ভ্যাকেন্সি, তার মধ্যে 8 জন এসটি সার্টিফিকেট। এবার দেখা গেলো আমরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করার জন্য যে কোয়ালিফিকেশান দরকার, সেই কোয়ালিফিকেশানের আমার লোক নেই, তাহলে অ্যাপ্লাই করতে পারছেন না। এইটা মাথায় রাখবেন। এটা যেমন প্রাথমিক বিদ্যালয়ের থেকে আরম্ভ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে বিসিএস পরীক্ষা, WBCS রিজার্ভেশন রয়েছে, কোটা রয়েছে পড়ার জন্য। আমার ছেলে মেয়েদের আমরা পড়াতে পারছি না, আমাদের আমি ভাগ থেকে একবার অনেকদিন আগে দেখেছি আমাদের বাড়িতে দেখুন, আমরা পালিয়ে নিয়ে আমরা যুদ্ধ করি, আমরা পালিয়ে চাই, কেউ পালিয়ে না। আচ্ছা, কেন পালিয়ে করে না? সচেতনতা। আপনি বলবেন কেন সচেতন? আমার ছেলে যদি মেয়ে পালিয়ে নিয়ে পড়াশোনা করে, সে তো চাকরি পাবে, সত্যি তো চাকরি পাবে। তাহলে পালি যদি আমার ছেলে মেয়েদের স্কুলে আমি পাঠাই, তবে তো স্কুল শিক্ষকতার প্রয়োজন, শিক্ষকের পালি শিক্ষকের প্রয়োজন হবে। আমি যদি সব পালির জন্য দাবি করি আমার ইউনিভার্সিটি আমি পালি পড়ব, তবে তো পালি শিক্ষকের পদ আসবে। এবার আমরা কেউ পালিই পড়লাম না, তাহলে আর পালি শিক্ষকের কোনো প্রয়োজন নেই। আমরা কেউ অঙ্ক পড়বো না, অঙ্ক শিক্ষকের প্রয়োজন নেই। আমরা কেউ বাংলা পড়বো না, বাংলা শিক্ষকের প্রয়োজন নেই। পালি বলেও ঠিক সেরকম ব্যাপার। তো আজ থেকে 2 বছর আগে, 50 বছর আগে প্রত্যেকটি গ্রামের বিদ্যালয়ে পালি এখন আপনারা বলবেন শিক্ষার আমার বেকার হয়ে থাকবে, প্রচুর অপরচুনিটি আছে। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, আমি আলোচনা করছিলাম, একটা ছেলে বা মেয়ে যেখানে নতুন আসছে IAS ওনার সব ছাত্র কী করে সব বুদ্ধিস্ট স্টাডি নিয়ে পড়ছে। কেন? বুদ্ধিস্ট স্টাডি একটা সাবজেক্ট করে দিচ্ছে, সেই সাবজেক্টের প্রচুর মার্কস হচ্ছে। তো আজকে যদি একটা ছেলে মেয়ে পালি নিয়ে পড়াশোনা করে, তাহলে সেই পালি যদি তার মেইন সাবজেক্ট করে, তাহলে এরাই তো সমস্ত কিছু কোশ্চেন, এরাই তো সমস্ত কিছু পড়াশোনা মানে শিক্ষকতা করবেন, এরাই তো সমস্ত এইটা ব্যাপারটা অনেকে আমি বুঝতে পারি। তো এই যে একটা মানুষ তৈরি করার বা ICS WBCS তৈরি করার একটা সুযোগ রয়েছে, সেই সুযোগ পর্যন্ত আমরা এনেই চিন্তা করি। সমাজে যারা পরিচালনা করছেন তারাও এটা নিয়ে আর্কিওলজি এমন একটা সাবজেক্ট, মিউজিওলজি এমন একটা সাবজেক্ট, সেখানে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। আগামী দিনে আপনার দেখুন, ভারতবর্ষের এখন মাটির তলা দিয়ে যত মূর্তি বেরোচ্ছে, সেই মূর্তিটা কিসের মূর্তি, কত সালে তৈরি হয়েছে, তার বয়স কত, তার আইকন।
আমিও তো এই পরিবারই এই সমাজেই জন্ম, সেক্ষেত্রে এই পালি পড়েই তো আমি বিশ্ববিদ্যালয়ের একটা টপ পজিশনে গেছি। আর তাছাড়া এখন শুধু আমরা বাঙালিরও নই, নন বেঙ্গলি যত আছে এই পালি পড়েই তারা জীবিকা অর্জন করছে। ম্যাক্সিমাম যত পোস্ট রয়েছে ইন্ডিয়াতে নন বেঙ্গলি নন বড়ুয়া ওরাই পড়াচ্ছে। তো আমরা কি সেটা পদটা পেতে পারতাম না? আমরাও তো সেটা যেতে পারতাম, আমাদের অধিকারটা বেশি সেখানে। নন বেঙ্গলিরা নন বড়ুয়া ওরা বেশি পোস্ট নিচ্ছে, ওরা সব যত লাভ আছে এই পোস্টে সব ফায়দা উঠাচ্ছে ওরা, আর আমরা হা করে বসে আছি এখানে। এটাই বলতে যাচ্ছেন যে আমরা সমস্ত সুযোগ থাকা সত্ত্বেও আমরা সেখান থেকে বঞ্চিত। আমরা জানি না আমাদের জন্য কী দেওয়া আছে। তাই আমি আমাদের বলছি এরকম হলে অনেক এক্সাম্পল দেওয়া যায়, আপনারা একটা পাবেন। তাই সচেতনভাবে মন্দিরে আপনি বুদ্ধের কাছে প্রার্থনা নিশ্চয়ই করবেন। কিন্তু বুদ্ধ তো বলছেন, ভারতের সব বলছে বুদ্ধ তো কিছু করে দেবেন না, আপনাকেই করতে হবে। তো আপনাকে করতে গেলে এই রাস্তাগুলো তৈরি করে আপনারা মিটিং করুন। এখানে যারা সমাজের কিছু চিন্তাভাবনা করছেন আপনারা এক একটা করে প্রতিদিন একটা সপ্তাহে মানে করার দরকার নেই, মাসে একটা করে মিটিং, একটা রবিবার একটা ছুটির দিন সবাই মিলে নিজেদের মধ্যে আলোচনা করুন। এনাকে তুলে দিন, বলে আপনার অভিজ্ঞতা বলুন। উনি চাকরি করেছেন, কে যেন চাকরি করেছেন, এই যে উনি একটা জায়গায় চাকরি করেছেন, উনি রিটায়ার করেছেন, তার অভিজ্ঞতা উনি বলবেন। হ্যাঁ, তারপরে ইনি একটা কিছু উনি একটা আপনি মানে ইয়ে করেন তো মানে গৃহবধূ, ওনার অভিজ্ঞতা বলবেন। এই করে আস্তে আস্তে কেউ তুলে দিন। আপনি একজন কাউকে তুলে দিন, আপনি অশোক সম্বন্ধ বলবেন, আরেকজন বলবেন আপনি সুজাতা সম্বন্ধ বলবেন। এই করে 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 আপনাদের সম্বন্ধে একটা সচেতনতা তৈরি হয়। এইটা কিন্তু আমি বলছি অন্যান্য সম্প্রদায় মানুষরা, আমি সংখ্যালঘু কমিশনের অভিজ্ঞতা থেকে বলছি, ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু সুবিধা কিন্তু বৌদ্ধর দ্বারা প্রভাবিত, সে অনেক কাহিনী পরে ওখানে মারা যাবে মানে সময় লাগবে। তো ওরা তখন ওখানে গিয়ে নিজেরা ওখানে একটা সুবিধান্য কুসুম বকুলার পরিবারের সঙ্গে তার সম্পর্ক ছিল আলাদাকে, তার জন্য কিছুটা উনি পরবর্তীকালে বুদ্ধিস্টদের মানে ইন্দিরা গান্ধী না হলে মুছে যেত। এটা কিন্তু মানত, এটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছিলেন বলে তিনি আর পরবর্তীকালে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারবেন না। উনি যখন দেখলেন আমি কী নিয়ে বিদেশের দরবারে যাব, বিদেশের দরবারে আমার তো কেউ চেনে না, তো আমাকে নিয়ে যেতে গেলে একটা অ্যাম্বাসেডার চাই, ব্র্যান্ড অ্যাম্বাসেডার। সেই ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছে গৌতম বুদ্ধ। তো গৌতম বুদ্ধ নিয়ে আমি যখন বলতে যাব শান্তির দেশ, আমি বুদ্ধের দেশ থেকে এসেছি, ল্যান্ড অফ বুদ্ধ থেকে এসেছি, তো বুদ্ধের যে শ্রেষ্ঠ বুদ্ধদের তীর্থস্থান বুদ্ধগয়া, সে তো এখনো বন্দি অবস্থায় আছে। তখন উনি রাজেন্দ্র প্রসাদকে অনেক কাহিনীর পর রাজেন্দ্র প্রসাদ বানান। রাজেন্দ্র প্রসাদ অনেক বুঝিয়ে টুঝিয়ে সবাই ব্যর্থ হওয়ার পর রাজেন্দ্র প্রসাদ গিয়ে তখন ওখানকার মহান থেকে বুঝিয়ে একটা সমঝোতা করে একটু ব্রেক দি আইস উনি বললেন একটা টেম্পল ম্যানেজমেন্ট কমিটি করো, সেখানে 4 জন বুদ্ধিস্ট থাকবে, 4 জন হিন্দু থাকবে, আর একজন প্রিসাইড করবে, তিনি মাস্ট বি হিন্দু, যাতে হিন্দুরা বড় হয়। এখানে কোনো হিন্দু বৌদ্ধ বা অন্য সাম্প্রদায়িক কথা বলছি না, এটা করে উনি কোনো রকমের এটাকে মানে একটা রাস্তা খুলে দিন। ওইটুকু পর্যন্ত বলল, সেইটা 1949-এ অ্যাক্ট হয়ে গেল। অ্যাক্ট হওয়ার বোধহয় 3 মাস বাদে আমাদের সংবিধান গৃহীত হলো। 1949-ই তো সংবিধান 50-তে গৃহীত হলো। তো এই যে অবস্থা গৃহীত হওয়ার পরে ওইটা তো আর সংশোধন হয়নি, ওইটা অবস্থা সংবিধানের 26 নম্বর দ্বারা আপনি পড়ে দেখবেন একদম সম্পূর্ণ বিরোধী। কারণ কোনো ধর্মীয় জায়গা সেটা ম্যানেজ করার, তার পরিচালনা করার সমস্ত কিছু দায়িত্ব হচ্ছে সেই ধর্মাবলম্বীদের, সেটাকে সংবিধান প্রভিশন দিয়েছে। কারণ নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বহুদের মানুষের মূল্যটা মহান। এই যে আমাদের ভারতবর্ষ, এই ভারতবর্ষের ঐক্য অখণ্ডতা রক্ষা করার জন্য সংবিধান রচয়িতারা তারা ঠিক করেছেন প্রত্যেক ধর্মকে সম্মান দিতে হবে, সেই ধর্মস্থানটাকে ম্যানেজ করার জন্য তাদের সেই অধিকারটা দিতে হবে। বহু আলোচনার পরে এটা হয়েছে। হ্যাঁ, তখন তারা এখানে এই ব্যাপারটা করা হবে। তাই আমি বলছি এই যে সংবিধানের যে অধিকার আমরা পেয়েছি, সেই অধিকারকে রক্ষা করতে গেলে তো আমার নিজেদের সচেতনতা বাড়াতে হবে, না হলে হবে না। তাই আমি পরিশেষে